আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির চাহিদা যোগান অধ্যায়ের ১৩তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই আলোচনার বিষয়টি গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়। এটা অনেকের কাছেই এটা কঠিন বিষয় বলে মনে করে। আমি মনে করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো এবং বইয়ের সাহায্য নাও, তাহলে তোমার পক্ষে বোঝা যেমন সম্ভব হবে, লিখাও সম্ভব হবে। আর এই প্রশ্নটা সাধারণত যদি পরীক্ষায় আসে পার্ট সিতেই আসে। যাই হোক, এই পার্ট শেষে শিক্ষার্থীরা সরলরেখার একটি নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করতে পারবে। এখানে একটু কথা বলি যে এই সরলরেখার একটা নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করার আগে আমাকে জানতে হবে বিন্দু স্থিতিস্থাপকতাটা কি। আসলে সরল রেখার বা যে কোনো একটি রেখার কোনো বিন্দুতে বা নির্দিষ্ট একটা বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করা হলে তখন সেটাকে আমরা বলি বিন্দু স্থিতিস্থাপকতা। এখানে লক্ষ্য করা, এই বিন্দু স্থিতিস্থাপকতার প্রবক্তা হচ্ছেন জেজি স্টিগলার। এখানে আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, বিন্দু স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দাম এবং চাহিদা, অর্থাৎ এই চাহিদা এবং দামের পরিবর্তনটা অতি অল্প মাত্রার হয়। এই কারণে যে দাম এবং চাহিদার পরিবর্তন হলেও চাহিদা রেখার প্রাথমিক বিন্দু এবং পরিবর্তিত বিন্দু কিন্তু কাছাকাছি অবস্থান করে। ঠিক আছে, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে জেনে গেলাম বিন্দু স্থিতিস্থাপকতাটা কি। এখন আমরা একটা সূত্র নেব এই প্রমাণ করার জন্য, যে স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য। তাহলে দেখো, এই সূত্রটার সাথে কিন্তু আমাদের আগে থেকেই পরিচয় আছে। আমরা দাম স্থিতিস্থাপকতা অথবা চাহিদার স্থিতিস্থাপকতার যে সূত্রটা আমরা লিখছিলাম ওই সূত্রটাই। যাই হোক, এখানে আমরা একটু এটার পরিচিতিটা আবারও দিয়ে নিচ্ছি। ইপি মানে এখানে হচ্ছে বিন্দু স্থিতিস্থাপকতা, ডেল কিউ দামের চাহিদার পরিবর্তনের পরিমাণ, ডেল পি দামের পরিবর্তনের পরিমাণ, পি হলো প্রাথমিক দাম, আর কি হলো প্রাথমিক চাহিদা বা চাহিদার পরিমাণ। ঠিক আছে, এই ছিল এটার পরিচিতিটা। এখন আমরা এটাকে একটা, যদি আমরা প্রাথমিক চাহিদার পরিমাণটা আমি দেখাই নাই, তাহলে এখানে নিয়ে আসি। যাক, এখন এটাকে আমরা একটা চিত্রের সাহায্যে একটু কথাটা বলবো, তারপরে আমরা এই সূত্রের মধ্যে মানগুলো বসাবো। ও এখানে আরেকটা লক্ষণীয় দেখো, এই সূত্রটাকে আমি নাম্বার দিছি আলোচনার সুবিধার জন্য ১ নাম্বার সমীকরণ। ঠিক আছে, এখন লক্ষ্য করো, আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যায় যাচ্ছি। চিত্রে ও এক্স অক্ষ হচ্ছে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষ হলো দাম নির্দেশিত। এনএম হচ্ছে সরলাকৃতির একটি চাহিদা রেখা। আমরা প্রশ্নতেই বলছিলাম যে সরল রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করা হয় ব্যাখ্যা করো। এজন্য আমরা এনএম একটা সরলাকৃতির চাহিদা রেখা নিলাম। এখন দ্বিতীয় কাজটা কি তাইলে, এই রেখার মধ্যে একটি নির্দিষ্ট বিন্দু নেয়া এবং ওই বিন্দুটার মধ্যে আমরা কি করব, স্থিতিস্থাপকতা পরিমাপ করব। লক্ষ্য করো, এই রেখার মধ্যে আমি একটি বিন্দু নিলাম, নাম দিলাম ই। এইটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, আর এখানে কি করব, আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করব। তাহলে এই বিন্দুতে দেখো দাম কত হয়, ও পি ওয়ান, এবং চাহিদার পরিমাণ হচ্ছে কত, ও কিউ ওয়ান। তাহলে এই যে দামটা, এই দামটাকে তো আমি বলতে পারি প্রাথমিক দাম, মানে প্রথম দামটা। আর এই পরিমাণটাকে বলতে পারি আমি প্রাথমিক চাহিদা বা প্রাথমিক চাহিদার পরিমাণ বা প্রথম চাহিদার পরিমাণ। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এই ই বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য এর কাছাকাছি আরেকটি বিন্দু আমি নেব। ওই বিন্দুটার নাম দিলাম আমি এফ। তাহলে এখন দেখো তো, এফ বিন্দুতে দাম হচ্ছে কত, ও পি টু, আর পরিমাণ হচ্ছে কত, ও কিউ টু। এটা কোন বিন্দুতে, এফ বিন্দুতে। তাহলে লক্ষ্য করো, এই কথাটাই এখানে দামের তাহলে পরিবর্তন হয়েছে কত, এই আগে ছিল পি ওয়ান, এখন হয়েছে পি টু, তাহলে পরিবর্তন হয়েছে কত, পি ওয়ান পি টু, এই গ্যাপটা।
আবার চাহিদার পরিবর্তন হয়েছে কতটুকু, এই Q1 Q2 এই গ্যাপটা। তাহলে এই কথাটাকে যদি আমরা এখানে তুলে ধরি, দেখো চিত্রে প্রাথমিক দাম, প্রথম দামটা ছিল OP1, আমি সূত্রের মধ্যে প্রাথমিক দাম প্রকাশ করছিলাম P দিয়ে, তাহলে আমি চিত্রে পাইছি P সমান কত, OP1। আর প্রাথমিক চাহিদাকে আমি সূত্রে প্রকাশ করছিলাম Q দ্বারা, তাহলে Q মানে হচ্ছে কত, OQ1, প্রাথমিক পরিমাণটা কত, চাহিদার পরিমাণ OQ1। আর দামের পরিবর্তনকে প্রকাশ করছিলাম সূত্রের মধ্যে ডেল পি দ্বারা, তাহলে এখানে কত, P1 P2, ডেল পি এর মানটা হচ্ছে P1 P2। আর চাহিদার পরিবর্তনকে প্রকাশ করছিলাম ডেল কিউ দ্বারা, তাহলে এখানে এই পরিবর্তনটা কত, Q1 Q2। আর এই রেখাটাই বলছিলাম সরলাকৃতির একটি চাহিদা রেখা। এখন এখানে একটু লক্ষ্য করো, এই জায়গাটা মনে রাখবে এই কারণে, কারণ আমার পরে কাজে লাগবে। দামের পরিবর্তন P1 P2। আচ্ছা, আরেকটু বাড়তি কথা বলি, সেটা হচ্ছে দুটি সমান্তরাল রেখার দূরত্ব কিন্তু সব স্থানে কি সমান। যখনই দুটি রেখা সমান্তরাল হবে, তার মাঝখানের যে দূরত্বটা, অর্থাৎ দুটি রেখার যে মধ্যবর্তী দূরত্বটা সব স্থানে কি হবে, সমান হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এই P1 P2 ছিল দামের পরিবর্তনের পরিমাণ, এই যে গ্যাপটা, এটা যা হবে এটাও তা হবে। ঠিক আছে, আমি একটু পরে এখানে একটা বিন্দু দেব। আবার এই যে এখানে দেখো Q1 Q2 যা হবে এই জায়গাটাও তাই হবে, কারণ এই দুটা রেখা কি সমান্তরাল। এখন আমি যদি দেখাই যে এখানে দামের পরিবর্তন P1 P2 সমান সমান হচ্ছে এই যে গ্যাপটা বলছি, যে দেখো ER, তার মানে P1 P2 সমান সমান আমি কি লিখতে পারবো, ER লিখতে পারবো যখন আমি মান বসাবো পরবর্তীতে। আবার এই Q1 Q2 সমান সমান লিখতে পারবো FR, এই গ্যাপটা দেখো যে Q1 Q2 সমান সমান হচ্ছে FR। এই জায়গাটা একটু মনে রাখবা, আমরা একটু পরে কাজে লাগাবো। যাই হোক, এখন আমরা এই যে মানগুলো পাইছি, P এর মান, কিউর মান, ডেল পি ডেল কিউর মান, এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। লক্ষ্য করো এখানে অ্যানিমেশনটা দেওয়া হয় নাই, যাই হোক মিস হয়ে গেছে। 1 নং সমীকরণে বসিয়ে পাই, এই সমীকরণটা ছিল আমাদের 1 নং সমীকরণ। তাহলে এখানে ডেল কিউর মান কি পাইছিলাম আমরা, Q1 Q2, ডেল পি এর মান পাইছিলাম P1 P2, পি এর মান ছিল OP1, কিউ এর মান ছিল OQ1। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে দেখো এটা পরিবর্তন হয়ে গেছে, এই জন্য এটার নাম দিলাম 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন আবার লক্ষ্য করো, একটু আগে বলছিলাম দুটি রেখা সমান্তরাল হলে তার মাঝখানে দূরত্বগুলো কি হবে, সমান হবে। এই জন্য Q1 Q2 এর জায়গায় আমি লিখতে পারবো কি, যা এদিক থেকে ধরছি OP1 এর জায়গায় লিখতে পারবো EQ1। চিত্রের মধ্যে তোমরা একটু মিলিয়ে নিবা, এখানে আমি আনছি অবশ্য চিত্রটা, যদিও তোমাদের 2বার আঁকতে হবে না, এখানে 1বার আঁকলেই হবে। আমি আলোচনাটার সুবিধার জন্য তোমাদের বোঝানোর জন্য চিত্রটাকে এখানে আবার নিয়ে আসতেছি। P1 P2 সমান সমান হচ্ছে ER, আর Q1 Q2 হচ্ছে FR। দেখো এই জায়গাটাই এই চিত্রের মধ্যে কিন্তু এখানে আছে যে P1 P2 সমান সমান হচ্ছে ER, এই যে অংশটা। আবার Q1 Q2 সমান সমান হচ্ছে FR, এই অংশটা। আর OP1 সমান সমান আমি লিখতে পারি EQ1, অর্থাৎ এই যে OP1 যে কথা, EQ1 একই কথা। আবার দেখো যে OQ1 যে কথা, এখানে P1E একই কথা, এই যে এই গ্যাপটা আবার এই গ্যাপটা কি সমান, এজন্য এই মানগুলো আমি এখানে নিয়ে নিলাম। এখন এই মানগুলো দেখো OP1 এর জায়গায় আমি এই যে OP1 এর জায়গায় বসাচ্ছি কত, কোথায় EQ1, এই যে OP1 এর জায়গায় বসাচ্ছি EQ1। আবার দেখো OQ1 এর জায়গায় বসাবো কত, P1E। তারপরে P1 P2, এই যে P1 P2 এর জায়গায় বসাইছি ER। Q1 Q2 এর জায়গায় বসালাম FR। এখন বসানোর কারণে দেখো এটা আবার পরিবর্তন হয়ে গেছে, এই জন্য নাম্বার দিছি আমি 3 নাম্বার। ঠিক আছে, এখন খেয়াল করো এখানে এটা আবারও যদি ওইদিকে নিতে পারতাম আরো ভালো হইতো। এখানে দুইটা ত্রিভুজ, এখানে দুইটা না অনেকগুলো ত্রিভুজ আছে, দেখো এখানে একটা ত্রিভুজ, আবার এই পুরাটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, এই পুরাটা আরেকটা ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ, আর এই পুরাটা তো একটা ত্রিভুজ। তার মানে এখানে অনেকগুলো ত্রিভুজ আছে।
যেই ত্রিভুজগুলো হচ্ছে এখানে সদৃশ ত্রিভুজ, এখন আমাদের জানা দরকার আসলে সদৃশ ত্রিভুজ কাকে বলে। যখনই দুটি ত্রিভুজের, খেয়াল করে এখানে দুটি ত্রিভুজের তিনটি কোণ যদি পরস্পর সমান হয়, ত্রিভুজ দুইটা মানে সমান হবে এই কথা বলি নাই, যদি দুটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হয় তাহলে এই ত্রিভুজগুলো হবে সদৃশ। আর সদৃশ ত্রিভুজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হবে। দেখো এখানে এই ত্রিভুজটা ই আর এফ, আর এখানে আরেকটা ত্রিভুজ আমি যদি নেই ই কিউ1 এম, ই কিউ1 এম, এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ। কেন? লক্ষ্য করো এই যে ই কোণটা কিন্তু দুইটার মধ্যে আছে, ঠিক আছে। আবার এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এইটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ সমান, তার মানে অবশ্যই এই কোণের কি হবে? সমান হবে। আমরা কিন্তু জানি এগুলা। এই জন্য এই ত্রিভুজের তিনটা কোণ আর এই ত্রিভুজের তিনটা কোণ যেহেতু পরস্পর সমান, তাহলে এই দুটি ত্রিভুজ কি হবে? সদৃশ হবে। আর যেহেতু সদৃশ, এজন্য এই ত্রিভুজের ভূমি আর লম্বের অনুপাত যত, এই ত্রিভুজেরও ভূমি আর লম্বের অনুপাত কি হবে? সমান হবে। অথবা এই ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাত যত হবে, এই ত্রিভুজেরও ভূমি আর অতিভুজের অনুপাত তত হবে। অথবা এই ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত যত, এই ত্রিভুজেরও লম্ব আর অতিভুজের অনুপাত তত হবে। অর্থাৎ আমি কথাটা বুঝাইতে চাচ্ছি, যখনই দুটি ত্রিভুজ সদৃশ হবে তখনই ত্রিভুজগুলোর বাহু, যে মানে দুটি বাহুর অনুপাত পরবর্তী ত্রিভুজেরও দুটি বাহুর অনুপাতের কি হবে? সমান হবে। যাই হোক, আমরা এখন আরেকটু সামনে যাচ্ছি। দেখো ত্রিভুজ ই আর এফ এবং ত্রিভুজ ই কিউ1 এম সদৃশ ত্রিভুজ বলে। দেখো এখানে দুইটা ত্রিভুজের বাহুর অনুপাত বলছিলাম, ভূমির অনুপাত নিয়ে আসছি, যে ই আর এফ ত্রিভুজের ভূমি হচ্ছে এফ আর ই কিউ1 এম ত্রিভুজের ভূমি হচ্ছে কত? সরি, এখানে দুইটারই একটা, এই ত্রিভুজের ভূমি আর লম্ব, যে ই আর এফ ত্রিভুজের ভূমি আর এটা হচ্ছে লম্ব, সেম ই কিউ1 এম ত্রিভুজের ভূমি আর লম্বের অনুপাত কি হবে? পরস্পর সমান হবে। কারণ কি? এই দুইটা ত্রিভুজ সদৃশ বলে। তাহলে দেখো এইটা আর এটা যেহেতু সমান, তাহলে আমরা আমাদের 3 নাম্বার সমীকরণে কিন্তু এই মানটা বসাতে পারি এই জায়গাটার স্থলে। এটা কিন্তু আমাদের ওইখানে আছে, এই জায়গার স্থলে দেখো আমি মানটা বসিয়ে দিলাম। কত বসাইছি? এই যে এই জায়গাটার মধ্যে বসাই দিলাম কত? কিউ1 এম বাই ই কিউ1। এবার লক্ষ্য করো তো, এই ই কিউ1 কি সমান? দুইটা কিন্তু সমান। তাহলে এই দুইটাকে আমি কেটে দিলাম। কেটে দিলে থাকে কত? উপরে কিউ1 এম আর নিচে হচ্ছে পি1 ই। দেখো এটাকে দিলাম আমি 4 নাম্বার সমীকরণ। আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি, ঠিক আছে। এখানে আবারও আমরা কি করছি? আমরা আবারও সদৃশ ত্রিভুজের সাহায্য নিলাম। কি কি? দেখো এখানে চিত্রের সাথে মিলেই পড়বা। ত্রিভুজ এন পি1 ই এবং ত্রিভুজ ই কিউ1 এম, ঠিক আছে। ঠিক আছে, এন বিন্দু থেকে কিন্তু এখন এটাকে নিলাম, আর অর্থাৎ দুইটাকেই এখন কি ই বিন্দুটাকে কেন্দ্র করে দুইটা ত্রিভুজকে আমি এখানে নিছি। ই বিন্দুটাকে কেন্দ্র করে, যেহেতু আমি ই বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করব, তাহলে ই বিন্দুর সাথে দেখো সম্পর্কিত প্রথম ত্রিভুজটার নাম হচ্ছে এন পি1 ই, আর দ্বিতীয়টা হচ্ছে ই কিউ1 এম। এই দুটা সদৃশ ত্রিভুজ বলে। আমি যে রেজাল্টটা পাইছিলাম, এই রেজাল্টটার থেকে দেখো রেজাল্টটা কি ছিল? কিউ1 এম বাই পি1 ই, অর্থাৎ যে প্রথম ত্রিভুজটার ভূমি, অর্থাৎ যে এই ই কিউ1 এম ত্রিভুজের ভূমি, আর এটা ছিল যে ওই যে প্রথম ত্রিভুজটার ভূমি। দুইটা ত্রিভুজের ভূমির অনুপাত কি? সমান, ঠিক আছে। এখানে আমরা যদি দেখি যে দুইটা ত্রিভুজের ভূমির অনুপাত সমান, তাহলে ভূমির অনুপাত যদি সমান হয় তাহলে লম্বের অনুপাতও কি হবে? অবশ্যই সমান হবে। আর লম্বের অনুপাত সমান হলে অবশ্যই অতিভুজের অনুপাতও কি হবে? সমান হবে। তার মানে এটা দেখো, এই যে ই কিউ1 এম ত্রিভুজের অতিভুজ, আর এটা হলো এন পি1 ই ত্রিভুজের অতিভুজ। তুমি চিত্রের সাথে মিলিয়ে দেখো, হ্যাঁ। তাহলে আমরা কি পেলাম? এটি হচ্ছে আমাদের ই বিন্দুর স্থিতিস্থাপকতার মান। দেখো যে প্রাপ্ত মানটা আমরা যদি বসাই, দেখো ইপি সমান কত হয়?
ই এম বাই ই এন, এটি হলো আমাদের ই বিন্দুর স্থিতিস্থাপকতা। তার মানে এই যে ইএমটা কোন জায়গাটা, ই বিন্দুর নিচের অংশ, আর ইএনটা কোন জায়গাটা, ই বিন্দুর উপরের অংশ। দেখো আমরা এই কথাটা লিখছি যে ইপি মানে অর্থাৎ নির্দিষ্ট বিন্দুর স্থিতিস্থাপকতা হলো ই বিন্দুর নিচের অংশ কে ই বিন্দুর উপর অংশ দ্বারা ভাগ, অর্থাৎ সরল রেখার কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা হলো ওই বিন্দুর নিচের অংশকে উপর অংশ দ্বারা ভাগ করা। এখানে এই প্রশ্নটাও কিন্তু বিগত দিনে আসছে, 1 নম্বরের প্রশ্ন দেয়া যে বিন্দু স্থিতিস্থাপকতার সূত্রটি লিখো। তাহলে বিন্দু স্থিতিস্থাপকতার সূত্রটি আমরা কি লিখব, ই লেখার দরকার নাই, তাহলে আবার ঝামেলা লাগে। বা তো এখানে যদি বিন্দু স্থিতিস্থাপকতার সূত্র আসে তাহলে লিখবা নির্দিষ্ট বিন্দুর নিচের অংশ বাই নির্দিষ্ট বিন্দুর উপরের অংশ। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা হয়ে যাবে। তাহলে এখন লক্ষ্য করো, আজকের এই আলোচনা থেকে আমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাইলাম এগুলো হচ্ছে কি, বিন্দু স্থিতিস্থাপকতা কাকে বলে। 2 নম্বর হচ্ছে বিন্দু স্থিতিস্থাপকতার সূত্রটি লিখো। ঠিক আছে, আর তোমরা অবশ্যই এগুলো পারবে। তারপরে এখানে তো একটি প্রশ্ন আলোচনা করেছি, সেটা হলো সরল রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করা হয় ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব আজকের প্রশ্নটি, যদিও তোমাদের কাছে আমি আবারও বলছি অনেকের কাছে এটা কঠিন মনে হয়, আমি আশা করব যারা তোমরা এতক্ষণ এই প্রশ্নটি শুনলে এবং বইয়ের সাহায্য নিবে, বইয়ের সাহায্য নিয়ে যখন পড়বে তখন দেখবে যে প্রশ্নটি আসলে কঠিন না। ঠিক আছে, তারপরে তুমি সাথে সাথে লিখার চেষ্টা করবে এবং চিত্রটা আঁকার মাধ্যমে বোঝার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।